আপনারা বিশেষ করে মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে আমার ভাইয়েরা যারা অন্য রাজ্যে পেটের টানে পরিবারকে রেখে ছুটে গেছেন, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর ধরে অন্যান্য রাজ্যে কাজ করছেন। বিশেষ করে এই জেলার যে কটা ব্লক টাউন রয়েছে, আপনারা সবাই আজকে আমাদের এই সভায় এসে সশরীরে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সকলকেই প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। এই বছরটা আপনাদের সকলের খুব ভালো কাটুক। প্রত্যেকটা দিন আপনাদের পরিবার, পরিজন, বন্ধু, বান্ধব, আপনাদের সাথে যারা রয়েছে সবার আগামী দিনগুলো আনন্দময় এবং সমৃদ্ধশালী হয়ে উঠুক। আমি সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহর কাছে এই প্রার্থনা করি। এবং আজকের সভাস্থল কানায় কানায় পূর্ণ, রাস্তায় অনেক লোক, আমরা হয়তো জায়গা দিতে পারিনি। গত বছর থেকে একের পর এক ঘটনা, বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, যারা বাইরে কাজ করেন, তাদের উপর ধারাবাহিক অত্যাচার, অবহেলা, অপমান, বঞ্চনা, নিপীড়ন, শোষণের একাধিক ঘটনা আমরা দেখেছি এবং শুনেছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পরবর্তীকালে পোর্টাল খুলে আলাদা হেল্পলাইন চালু করে আপনাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত আইনি সহায়তা আমাদের রাজ্য সরকার করেছে। এই মঞ্চে যে মানুষগুলো বসে রয়েছে, তারা নিজেদের অভিজ্ঞতার কথা আপনাদের সকলকে বলেছে। আপনাদের সকলকে বলেছে যে কেউ উড়িষ্যায় কাজ করত, কেউ মধ্যপ্রদেশে কাজ করত। বসুন বৌদি, বসুন বসুন, আমি আলাদা করে কথা বলবো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা ছাড়ুন 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 ছাড়ুন। কি হয়েছে বলুন। কে মেরে ফেলেছে? ঠিক আছে, আমি দেখে নেব। বসুন বসুন, আপনি বসুন, ওনাকে একটু জল দাও। আমি দেখে নেবো, বসুন, ওনাকে একটু জল দিন। কেউ একটু জলের বোতল এনে জল দিন ওনাকে। আপনি কাঁদবেন না, শান্ত হন। আমি দেখবো, আমি পেয়েছি, আমি যা করার করব, দেখবো, চিন্তা করবেন না। জল দাও, আপনি জল খান। এবং যারা এসছেন আজকে, সবাই এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে। আমাদের সভা শুরু করতে একটুখানি দেরি হয়েছে, একটু সময় লেগেছে, কেননা দূর দূরান্ত থেকে যেহেতু মানুষ এসছে এবং সকলেই তাদের যে সমস্যার কথা আমাদেরকে জানিয়েছে, আমরা শুনেছি। আমি প্রথমেই আপনাদের বলবো যে এই যে মালদা জেলা, এই মালদা জেলায় 2021 সালে প্রথমবার মালদা জেলার মানুষ একদম ধারাবাহিকভাবে, আচ্ছা ওরা তো সাংবাদিক, ওদের তো ওদের কাজটা করতে দিতে হবে। আমি তো ঘুরে ঘুরে বলছি, সবাই দেখতে পাবেন, চিন্তা করবেন না। আমি আসছি তো, আপনাকে দেখতে হবে না, আমি পৌঁছে যাব। আপনারা ব্যতিব্যস্ত হবেন না, আমাকে সবাই দেখতে পাবেন। 2021 সালে আপনারা প্রথমবার তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে ভোট দিয়েই মালদা জেলায় 12টা আসনের মধ্যে 8টা আসন জিতিয়েছে। তারপরে এই যে 3 বছর 21 থেকে 24, এখানে আমাদেরকে অবহেলা, অপমান বা আমাদের অসম্মান করার দুঃসাহস কোনো বিজেপি নেতা বা কর্মী কোনো অন্য রাজ্যেও দেখায়নি। 2024 সালে একটা লোকসভা আসনে জিতলো বিজেপি আর একটা লোকসভা আসনে জিতলো কংগ্রেস।
ওই মঞ্চে বসে আছে একটা ছেলে রয়েছে, ওর নাম হচ্ছে বিনয় বেশরা, গাজলে বাড়ি। এখানকার লোকসভা কেন্দ্রের সাংসদের নাম হচ্ছে খগেন মুর্মু, মানে গাজল বিধানসভা যে লোকসভার অন্তর্গত মালদা উত্তর, তার সাংসদের নাম খগেন মুর্মু। এবং যে ছেলেটার উপর অত্যাচার হয়েছে তার নাম বিনয় বেশরা, দুজনেই এসটি। কিন্তু যিনি এখানকার সাংসদ, একবার জিজ্ঞেস করুন তো গিয়ে একটা মানুষের খোঁজ নিয়েছে সে কেমন আছে, তার কোনো অসুবিধা হয়েছে কিনা, তার কোনো পরিবারে অসুবিধা রয়েছে কিনা, কেন তাকে মেরেছে? আচ্ছা, উড়িষ্যায় বা ছত্তিশগড়ে বা গুজরাটে কোন সরকার ক্ষমতায়? কোন সরকার ক্ষমতায়? বিজেপি। তাহলে বিজেপির সাংসদের কর্তব্য দায়িত্ব না যে একবার ফোন করে আমি জিজ্ঞেস করি যে আমার এলাকার অন্তর্গত গরিব, তপশিলি, আদিবাসী, জনজাতি মায়েদের ভাইদের উপর যে ধারাবাহিক অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হই, বা পার্লামেন্টে আমি লিখিতভাবে মন্ত্রীকে চিঠি দিই, বা লোকসভায় প্রশ্ন উত্তর পর্বে একটা প্রশ্ন তুলি? তা তো এরা করেনি। তার জায়গায় দিল্লির তল্পিবাহকতা করেছে। আজকে আমাদের যারা এখানে আছেন সবাইকে শপথ নিতে হবে যে যারা 10 কোটি বঙ্গবাসীকে, বিশেষ করে মালদার পরিযায়ী ভাইদের যারা অন্য রাজ্যে কর্মরত রয়েছেন, তাদেরকে যে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে, বাংলাদেশি বলে আমাদের ভাষা আমাদের সংস্কৃতিকে অস্বীকার করে বাংলাদেশে পুশব্যাক করেছে। এই মঞ্চে একটা ছেলে আছে, জোর জবরদস্তি রাজস্থানের পুলিশ ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, আইনি মামলা লড়ে আমাদের সরকার আমাদের দল ফেরত এনেছে। মানুষ যখনই বিপদে পড়েছে পাশে দাঁড়িয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেস। আগামী দিনও ব্যতিক্রম হবে না। আমি যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শুনুন। এই যে আজকে মালদা জেলায় আপনারা সকলে যে ভূমিকা 2021 সালে এই জেলার মানুষ পালন করেছিল, আমি মনে করি তৃতীয়বার আমাদের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের 5-7টা জেলা ছাড়া যে কটা জেলা অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে মুর্শিদাবাদ এবং মালদা অন্যতম। মুর্শিদাবাদে 22টা আসনের মধ্যে 20টা, আর একদিকে মালদায় 12টা আসনের মধ্যে 8টা। বিজেপির অশ্বমেধের ঘোড়াকে একা মালদা আটকে দিয়েছিল, যেখানে অন্য রাজনৈতিক দল বিজেপির কাছে হারছে, আপনাদের সমর্থনের কাছে বিজেপি মাথা নত করতে বাধ্য হয়েছিল। গোহারা হেরে ভোকাট্টা হয়ে দিল্লির ট্রেন ধরে আর গুজরাটের ট্রেন ধরে ডবল ইঞ্জিন সরকারের বাবুরা সব ফেরত গেছিল, যারা ডেলি প্যাসেঞ্জারি করতে এসেছিল। আগামীর লড়াই আমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ। একদিকে আপনি জিজ্ঞেস করুন যে আপনারা যারা বাইরে কাজ করছেন, রাজ্য সরকার কর্মসাথী থেকে শুরু করে সমশ্রী পোর্টাল, যেখানে প্রায় 6.5 লাখ মতো রেজিস্ট্রেশন ইতিমধ্যে হয়েছে, পরিযায়ী ভাইদের জন্য এককালীন মাসে 5,000 টাকা, এবং যতদিন সে এখানে কোনো রকম কাজ বা চাকরি না পাবে প্রতি মাসে 5,000 টাকা আর্থিক ব্যবস্থা করার ঘোষণা করেছে, আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে। অনেকে রেজিস্ট্রেশন করেছেন, অনেকে রেজিস্ট্রেশন করছেন। প্রায় 6 লক্ষ লোক সেখানে সরাসরি যোগাযোগ করেছে। আমি আজকে আপনাদের কাছে বলবো, আমি আমার লোকসভা কেন্দ্রে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যার আমি সাংসদ, সেখানে আমি একটা হেল্পলাইন নাম্বার চালু করেছি, যে মানুষের কোনো অসুবিধা হলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি আপনাদের পাশে দাঁড়াবো। এবং প্রায় 2 বছর ধরে, 2.5 বছর ধরে সে হেল্পলাইন নাম্বার চলছে। আজও দিনে 10,000 ফোন আসে, এবং 100 জনকে দায়িত্ব দেওয়া রয়েছে
তারা এই ফোনগুলো তোলে এবং যখন যেখানে যার যা সমস্যা আসে সঙ্গে সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপে জানায়, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য রয়েছে। আমি এই ডায়মন্ড হারবার হেল্পলাইনের নাম্বার আজকে মালদা জেলার ভাইদের জন্য খুলে দিলাম। আপনারা সকলে আমার পরিবার যেমন ডায়মন্ড হারবার, মালদার প্রত্যেকটা বিধানসভাও আজ থেকে আমার বৃহত্তর পরিবার। আমি যে নাম্বারটা বলছি আপনারা এই নাম্বারটা নোট ডাউন করুন। কারোর কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ আমাকে জানাবেন, যা আইনি সহায়তা সাহায্য লাগবে আমরা পাশে দাঁড়াবো। যারা ভাবে যে বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে জোর জবরদস্তি জেলে ঢুকিয়ে রাখবো তবে মালদা মুর্শিদাবাদের লোকেরা টাইট হবে, আমাদের গলা কেটে দিলেও আমরা বশ্যতা স্বীকার করব না। আমাদের মৃত্যু হওয়া পর্যন্ত আমরা মানুষের জন্য কাজ করেছি, মানুষের জন্য কাজ করব। কারোর কাছে মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসম্মান বিক্রি করব না। যদি মাথা নত করতে হয় বাড়ির গুরুজনদের কাছে মাথা নত হবে, বাবা মার কাছে হবে, ভগবানের কাছে হবে, আল্লাহর কাছে হবে, আর বয়োজ্যেষ্ঠদের কাছে হবে। দিল্লির গদ্দারদের কাছে মানুষ মাথা নত করবে না। আজকে একের পর এক ঘটনা, এখনো পর্যন্ত গত 6 মাসে 1200টা ঘটনা এমন ঘটেছে যেখানে খালি শুধুমাত্র বাংলায় কথা বলেছে আর বাংলা বলেছে, মানে বাংলায় কথা বলেছে বা বাংলায় হয়তো কাছাকাছি কোনো ডকুমেন্ট ছিল, বাংলায় ভোটার লিস্ট পেয়েছে বা বাংলার কোনো ডকুমেন্ট পেয়েছে, কোনো নথিপত্র পেয়েছে। খালি এইটুকু অপরাধ এই লোকগুলোকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি নাম্বার দেবো, যখন বলেছি নিশ্চয়ই দেবো, কিন্তু আপনি আমাকে বলুন বাংলার জনসংখ্যা কত? প্রায় 11 থেকে 12 কোটি। ভারতবর্ষের জনসংখ্যা কত? 140 কোটি। 10% মানুষ বাংলায় কথা বলে। যারা বাংলায় কথা বলে বলে বাংলার অস্তিত্বকে অস্বীকার করছে, আপনারা তাদের বিরুদ্ধে আগামী দিন গর্জে উঠে রায় দেবেন না? আপনারা দেখেছেন আজ থেকে 15 দিন আগে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা সংখ্যালঘু যুবক, সে একটা চিকেন প্যাটিস বিক্রি করে। সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে বেধড়ক মারা হয়েছে। কোথায় মেরেছে? গীতা পাঠ অনুষ্ঠানে। কে মেরেছে? বিজেপির নেতারা। তার অপরাধ কি? সে চিকেন প্যাটিস বিক্রি করছে। 70টা এমএলএ নিয়ে বিজেপি যদি বাংলায় প্রধান বিরোধী দলের জায়গায় থেকে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারে, এরা যদি বাংলায় ক্ষমতায় থাকতো তাহলে কি করত? কি করত? শুধু আসতে দেওয়া হবে না বললে হবে না, যে কটা আবর্জনা পড়ে আছে একদম উঠিয়ে সাফ করে গঙ্গায় ফেলতে হবে, ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এদের কাছে অস্ত্র কি? এদের কাছে অস্ত্র কি? আগে নির্বাচন হতো, নির্বাচনে মানুষ ভোট দিত, মানুষ ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচিত করত। মানুষ ঠিক করতো সরকারে কে বসবে, আর নরেন্দ্র মোদী এখন ঠিক করছে ভোট কে দেবে। আগে মানুষ সরকার বাঁচতো, এখন সরকার ভোটার বাঁচছে। আপনি ভাবতে পারছেন? মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত যে আমি আমার পছন্দের বিধায়ক, সাংসদ, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মানুষ বাঁচবে। মানুষকে বলছে তোমার মৌলিক অধিকার আমি কেড়ে নেব। কে ভোট দেবে সেটা দিল্লির বাবুরা ঠিক করবে। কে কি খাবে দিল্লির বাবুরা ঠিক করবে। কে চিকেন প্যাটিস বিক্রি করবে দিল্লির বাবুরা ঠিক করবে। আমি কি রঙের জামা পরবো দিল্লির বাবুরা ঠিক করবে। আমি কাকে ফোন করব দিল্লির বাবুরা ঠিক করবে। আমার পরিচয় দিল্লির বাবুরা ঠিক করবে। আমি বাংলাদেশি না বাঙালি না ভারতীয় দিল্লির বাবুরা ঠিক করবে।
আমি কোন রাস্তা দিয়ে হাঁটবো দিল্লির বাবুরা ঠিক করবে। কে অধিকার দিয়েছে? গণতান্ত্রিক দেশ, যে দেশের জন্য আমাদের মহান বিপ্লবীরা প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করেছিল। আজকে ৭৮ বছর পরে স্বাধীনতার মানুষকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আজ থেকে 10 বছর আগে নোটবন্দির নাম করে আপনাদের সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল, দাঁড়াননি? বুকে হাত দিয়ে বলুন তো, কালো টাকা ধ্বংস হয়েছে? 10 বছর পরে আজকে আবার লাইনে দাঁড় করিয়েছে। আগে করেছিল নোটবন্দি, এখন করছে ভোটবন্দি। লাইনে দাঁড়াবেন, হিয়ারিং নোটিশ দিলে নোটিশ নিয়ে যাবেন। তৃণমূলের প্রত্যেকটা অঞ্চলে ওয়ার্ডে ক্যাম্প রয়েছে, হিয়ারিং ভেন্যুর বাইরে তৃণমূলের ক্যাম্প রয়েছে। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রত্যেকটা মানুষের পাশে আমরা দাঁড়াবো, তার ভোটাধিকার রক্ষা করার স্বার্থে। কিন্তু লাইনে দাঁড়িয়ে দোয়া করবেন, প্রার্থনা করবেন, আর আগামী দিন যখন ভোটের লাইনে দাঁড়াবেন, শেষবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, যারা আমাদের পদে পদে বঞ্চিত নিপীড়িত করেছে, বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে, তাদের শিক্ষা দেওয়ার সময় এই ভোট। নির্বাচনে জোড়া ফুলের বোতাম এমনভাবে টিপবেন যাতে পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখে, আর বিজেপিকে কড়ায় গন্ডায়ের হিসাবে জবাব দিতে হবে। একদিকে রয়েছে ভারতের জাতীয় কংগ্রেস, একদিকে রয়েছে তৃণমূল, আমি বাংলার কথা বলছি, একদিকে রয়েছে সিপিএম, অন্যান্য অনেক নতুন রাজনৈতিক দল আসছে, আসবে। গণতান্ত্রিক দেশ, কে কোথায় লড়বে, প্রতিদ্বন্দ্বিতা করবে, মানুষের কাছে যাবে, প্রার্থী দেবে, সেই সিদ্ধান্ত তাদের, সবার অধিকার আছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে ভারতবর্ষে যে 1500টা রাজনৈতিক দল আছে, তাদেরকে যদি একটা রাজনৈতিক দল যদি কাউকে শিক্ষা দিতে পারে বিজেপিকে, তার নাম তৃণমূল কংগ্রেস। অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবাই বিজেপির কাছে হারে, আর সেই বিজেপি তৃণমূলের কাছে হারে। এটাই হচ্ছে পার্থক্য। আমাদের সংস্কৃতি যারা অস্বীকার করে, যারা আমাদেরকে ঘুষপেঠিয়া বলেছিল, আপনারা যারা বাইরে কাজ করেন, বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে না, বলা হচ্ছে না? বিজেপির বাংলার নেতা খগেন মুর্মুকে জিজ্ঞেস করুন তো, এখানকার সাংসদ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কোন ভাষায় কথা বলো? বাংলায়। তাহলে এই মঞ্চে যারা বসে আছে, এরা যদি বাংলায় কথা বলার অপরাধে জেলে যায় বা বাংলাদেশে যায়, তাহলে শুভেন্দু অধিকারীকে কেন জেলে পাঠানো হবে না আর বাংলাদেশে পাঠানো হবে না? দিলীপ ঘোষকে কেন পাঠানো হবে না? সুকান্ত মজুমদারকে, খগেন মুর্মুকে কেন পাঠানো হবে না? একই যাত্রায় পৃথক ফল তো হতে পারে না। আমরা তো সবাই বাংলায় কথা বলি। ক্ষমতা থাকলে অমিত শাহ, নরেন্দ্র মোদীর আর বিজেপি সরকারের 10 কোটি বঙ্গবাসীকে জেলে ঢোকাও। তোমার কত বুকের পাটা আর কত বড় বাপের বেটা, মানুষের কাছে প্রমাণ করো যে তুমি সবাইকে জেলে ঢুকিয়ে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে বাংলা দখল করতে চাও। জয় বাংলা, জয় বাংলা বললে বলছে বাংলাদেশের স্লোগান, বাংলাদেশি। আরে ভারতবর্ষের রাষ্ট্রপতি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে জয় বাংলা বলেছে। কে বলেছে? দেশের রাষ্ট্রপতি। তাহলে তাদের তর্ক অনুযায়ী তো রাষ্ট্রপতিও বাংলাদেশি। বিজেপির তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি, সে এসে জয় বাংলা বলছে, তাহলে সে তো পাকিস্তানি বাংলাদেশি। জয় বাংলা বললে আমাদের পরিচয় অস্বীকার করা। আসামে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা একজন গেয়েছে বলে দেশদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। আরে বাংলাদেশ স্বাধীন কবে হয়েছে? আমার সোনার বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবে লিখেছিলেন? বঙ্গভঙ্গের ইতিহাস জানে? 1905-6 সাল।
আর একদিকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, মানে 65 বছর পরে। আসামের মুখ্যমন্ত্রী বলছে যে বাংলায় কথা বলবে তাকে জেলে ঢুকিয়ে দাও। বিজেপির নেতারা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা। আমরা মাছ খেলে প্রধানমন্ত্রী বাঙালিকে মোগল বলছে। মাছ খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল আগের নির্বাচনে, দেখেছিলেন তো। ভারতবর্ষের মানুষের বিরুদ্ধে রায় দিয়েছিল, যারা 400 পারের স্লোগান দিচ্ছিল 240-এ বাস আটকে গেছে, পরের বার 100 পেরোবে না। কিন্তু এবারের নির্বাচন আপনাদের মাথায় রাখতে হবে, নির্বাচন যখনই ঘোষণা হোক, এক হচ্ছে যেভাবে মানুষকে কষ্ট দিয়েছে। প্রতি নির্বাচনে মানুষ ভোট দেয় জনপ্রতিনিধিকে নির্বাচিত করার জন্য, এবার ভোট দিতে হবে শিক্ষা দেওয়ার জন্য। ভোট টু ইলেক্ট না, ভোট টু পানিশ, ভোট টু প্রোটেস্ট। 10 বছর আগে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি কোথায় ছিল, আজকে কোথায়? একটা পরিযায়ী শ্রমিকের জন্য বিজেপির কোন নেতা, সাংসদ পার্লামেন্টে একটা প্রশ্ন করেছে? কোন ডিবেটে অংশগ্রহণ করেছে? কোন কেন্দ্রীয় মন্ত্রীকে লিখেছে? কোন আইনি সাহায্য সহযোগিতা করেছে? কে করেছে? তৃণমূল কংগ্রেস। কালকে আমি দক্ষিণ দিনাজপুর গেছিলাম, দুজন লোক আপনাদের বলি, এই বিজেপির আসল চেহারা দেখুন। মহারাষ্ট্রে কাজ করতো, ভিওয়ান্ডি বলে একটা জায়গা আছে বোম্বের কাছে, সেখানে এক ভদ্রলোকের নাম অসিত সরকার, আরেক ভদ্রলোকের নাম গৌতম বর্মন। গৌতম বর্মন আবার বিজেপির বুথের সভাপতি। সে বলছে খালি বাংলায় কথা বলেছি বলে আমাদের বিনা কারণে 7 মাস জেলে ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম তুমি তো বিজেপির বুথের সভাপতি। বলো দাদা আমার বউ গেল সুকান্ত মজুমদারকে অনুরোধ করলো, পাত্তাই দিল না, বলো জেলে ঢুকে গেছে, এখন বেরোবে দেখা যাবে, আমরা কিছু করতে পারবো না। এই বিজেপি যদি নিজের বুথ সভাপতিকে প্রোটেকশন না দিতে পারে, বাংলার মানুষকে প্রোটেকশন দেবে? বিজেপির বুথ সভাপতি বাড়িতে পৌঁছে দিচ্ছে তৃণমূল, মামলা লড়ে, মামলা জিতে, জেল থেকে বার করিয়ে বাংলায় ফিরিয়ে এনে। যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করেন, যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করেন, আপনি আমাকে বলুন তো, এই বিজেপির নেতারা উত্তর দিতে পারবে যে বাড়িতে যদি কোনো সমস্যা হয় রাত্রির 1টার সময়, কোনো একটা লোক কোনো রোগে আক্রান্ত হলো, কোনো ব্যাধিতে আক্রান্ত হলো, কারোর মাথা ফাটলো, পা ভাঙলো, হাত কাটলো, যদি রাত্রিবেলা 2টোর সময় অ্যাম্বুলেন্সটা ডাকতে হয়, জিজ্ঞেস করবেন ড্রাইভার হিন্দু না মুসলমান? পাড়ার দোকান থেকে মাছ কেনেন, মাংস কেনেন, জিজ্ঞেস করেন যে বিক্রেতা হিন্দু না মুসলমান? ঠাকুরের ফুল কেনেন, কেউ মাজারে দেন, কেউ মন্দিরে দেন, কেউ মন্দিরে দেন, কেউ মসজিদে যান, জিজ্ঞেস করেন যে বিক্রেতা হিন্দু না মুসলমান? যেই প্যান্ডেলে বড় বড় ভাষণবাজি করে বিজেপির নেতারা, মঞ্চটাকে বেঁধেছে, জিজ্ঞেস করে হিন্দু না মুসলমান? যে জামা কাপড়টা পরে আছে, কাপড়টাকে কেটেছে, জামাটাকে বানিয়েছে, দর্জির ধর্ম কি, হিন্দু না মুসলমান? জিজ্ঞেস করেন। যে থালায় ভাত খাচ্ছেন, সেই ভাতটা, ধানটাকে ফলিয়েছে, সেই কৃষকের ধর্ম কি, হিন্দু না মুসলমান? জিজ্ঞেস করেন। আর আমাদের মধ্যে এরা বিভাজন তৈরি করে, আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে, আমাদের বঞ্চিত করেছে। এখানে আজকে আমার যদ্দূর চোখ যাচ্ছে তদ্দূর লোক। আপনারা সবাই তো রেজিস্ট্রেশন করেছেন, করেছেন তো? করেছেন? হাত তুলে বলুন। করেছেন? সবার তথ্য আমার কাছে আছে। আমি আগামী 2 মাসের মধ্যে ইন্ডিভিজুয়ালি আপনাদের কাছে পৌঁছাবো, মানে কথা বলবো আমার তরফ থেকে, অফিসের তরফ থেকে কেউ না কেউ আপনাদের ফোন করবে, যারা আজকে সবাই এসছেন। আপনাদের আরো কিছু তথ্য আমার দরকার, আমি সেই তথ্যগুলো আগামী 3 মাসের মধ্যে কালেক্ট করব। কালেক্ট করে আপনাদের এতটুকু বলতে পারি, দেখুন আমি মিথ্যে কথা বলি না, যেটা বলি ভেবে বলি, আর যেটা বলি সেটা করি। এক কথার ছেলে, যা বলি কথা রাখি, কথা দিয়ে পেছোই না। আমি চেষ্টা করব যে আপনারা যারা এসছেন, কয়েকটা মাস একটু কষ্ট সহ্য করতে হবে,
কিন্তু কাউকে আমি আর ফেরত যেতে দেবো না, আপনাদের ব্যবস্থা আমরা এখানেই করব, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এই মাটিতে জন্মেছেন, এই মাটিতেই বড় হয়েছেন, এই মাটিতেই থাকবেন, এই মাটিতেই খাবেন, এই মাটিতেই থাকবেন, এই মাটিতেই শোবেন, এই মাটিতেই পরিবারের পাশে দাঁড়াবেন। আর এদেরকে যা শিক্ষা দেওয়া, যারা গুজরাটে, রাজস্থানে, ছত্তিশগড়ে, দিল্লিতে ক্ষমতা দখল করে বাঙালির উপর অত্যাচার করেছে, কেন্দ্র সরকার তো বদলাবে, আজ নয় কাল। ভারতীয় জনতা পার্টি থাকবে না, দেশের সংবিধান থাকবে। তখন যারা আপনাদের ধরে ধরে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়েছে, মাথা নত করে তাদেরকে ক্ষমা চাওয়াবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস নেবে, আজ নয় কাল, ছেড়ে কথা বলবে না। এবং এটা তো শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, এই যে এখানে তেলেঙ্গানা থেকে যে ভদ্রলোক এসছে গতকাল, তাকে ছাড়িয়ে আজকে ফ্লাইটে করে নিয়ে আসা হয়েছে, অন্তু মাঝি। ওখানে কর্ণাটকার যে ছেলেটা রয়েছে, যার 3 বার স্ট্রোক হয়েছিল, কর্ণাটকায় কার সরকার? তেলেঙ্গানায় কার সরকার? তেলেঙ্গানায় কার সরকার? কংগ্রেস। আমি ধরলাম গুজরাটে বিজেপির সরকার, রাজস্থানে বিজেপির সরকার, ছত্তিশগড়ে বিজেপির সরকার, দিল্লিতে বিজেপির সরকার, মধ্যপ্রদেশে বিজেপির সরকার, মহারাষ্ট্রে বিজেপির সরকার, কর্ণাটকায় সরকার কার? কংগ্রেসের। মালদার দক্ষিণ লোকসভা সাংসদের নাম কি? কোন দলের? কটা মানুষের পাশে দাঁড়িয়েছে? তার থেকে আপনারা কি আশা করেন? কি আশা করেন? ঈশা খান চৌধুরী পারে না যে লোক তেলেঙ্গানা বা কর্ণাটকার মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর দপ্তরে একটা ফোন করে বলি যে আমি এখানকার সাংসদ, আমাদের জেলার লোকেদের তোমাদের লোকেরা টর্চার করছে, বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে, এই লোকগুলোকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারে না? একটা তো ফোন করতে হবে। আরে হোক না হোক পরের কথা, ফোনটা তো করতে হবে। সেই ফোন কি করেছে? করেনি তো। পাশে দাঁড়িয়েছে তৃণমূল। আর এখন মালদা মুর্শিদাবাদের মানুষকে যারা বোকা ভাবে, আমি মনে করি তারা পৃথিবীর সব থেকে বোকা। যারা মানুষকে বোকা ভাবে তাদের থেকে বোকা কেউ নেই। ভাবছে একে ওকে দুটো লোককে দাঁড় করিয়ে ভুল বুঝিয়ে এই করে তাই করে মন্দির মসজিদের রাজনীতি করে আমরা বিভাজন তৈরি করব। গলা কেটে দিলেও মানুষ ইউনাইটেড, মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এই যে এত লোক আজকে এসছে, কেউ তো যায়নি, আমার তো ঢুকতে দেরি হয়েছে, আমি কলকাতায় ফিরবো, আমার আরও কর্মসূচি রয়েছে। এই যারা ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে, তারা বক্তৃতা শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে বিজেপিকে উপড়ে ফেলবো। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আরো বড় ম্যান্ডেট মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে দেবো, মামাটি মানুষকে দেবো। আমাদের সরকার যে প্রকল্পগুলো চালু করেছে, এই প্রকল্পগুলো বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি। আজকে গরিব মানুষ যাতে বাড়ি না পায়, বাড়ির টাকা বন্ধ। জিজ্ঞেস করুন তো কংগ্রেসের নেতাদের, একটা চিঠি লিখে প্রতিবাদ করেছে। জলের টাকা বন্ধ, একটা চিঠি লিখে প্রতিবাদ করেছে। 100 দিনের গরিব মানুষের 2,64,00,000 জব কার্ড হোল্ডার, বাংলা একমাত্র রাজ্য যার 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, একটা চিঠি লিখেছে কংগ্রেসের কোনো নেতা প্রতিনিধি? বাংলার আজকের দিনে দাঁড়িয়ে বকেয়া পাওনা হচ্ছে 2 লক্ষ কোটি টাকা। কত টাকা? 2 লক্ষ কোটি। আপনি জানেন আমাদের সরকারের সাথে অন্য সরকারের তফাৎ কি? 2011-এ আমরা ক্ষমতায় আসার পর মানুষের উপর 10 পয়সার কোনো বাড়তি কর বা বোঝা চাপাইনি। একটা সরকার যদি চায় রাতারাতি খালি একটা বিজ্ঞপ্তি জারি করে, একটা নোটিফিকেশন জারি করে হাজার হাজার কোটি টাকা মানুষের থেকে তুলে নিতে পারে যে কোনো সরকার, এই ক্ষমতা রয়েছে সরকারের। কিন্তু আমাদের রাজ্য সরকার গত 11 বছরে
একটা বিজ্ঞপ্তি জারি করেনি যার মাধ্যমে সাধারণ মানুষের উপর 10 পয়সার বাড়তি বোঝার করের দায় পড়বে। তাও আমরা মানুষকে কাজের মাধ্যমে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। আমাদের সরকার প্রতি বছর 27,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দেয়। 27,000 কোটি। এর মধ্যে মোদী সরকারের অবদান কি জানেন? শূন্য। শূন্য। কংগ্রেস তো দুটো জায়গায় আছে, রাজ্যে যারা আছে সবাইকে, যত মহিলা আছে সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেখাক। তো বিজেপি কোনো জায়গায় করে দেখাক। বিজেপির নেতারা বলছে যারা লক্ষ্মীর ভান্ডার পায় সেই স্বামীগুলোকে বলবো বউদেরকে বন্দি করে রাখো যাতে ভোট দিতে না পারে। আরে বন্দি তো তোমাদের মানুষ করবে, তাদেরকে বন্দি করতে হবে, রাইট? আর ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিকভাবে বন্দি করতে হবে। এমনভাবে বন্দি করব যে হাতের শিকল আর সারা জীবন খুলবে না, চাবিটাই খুঁজে পাবে না। মানুষ যদি বন্দি করে সে কঠিন বন্দি, আর কেউ খুলতে পারবে না। আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যাদেরকে চেনেন জানেন, প্রথমত এই এসআইআর এর মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের নাম কেটে দেওয়ার একটা ষড়যন্ত্র বিজেপি করেছে। বিহারে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়নি, বাংলায় ডেকে পাঠানো হচ্ছে। কেন? বাঙালি বলে। সবাইকে কিন্তু সুনিশ্চিত করতে হবে যে আমার নাম যেন ভোটার তালিকায় থাকে। আর যদি ভোটার তালিকা থেকে কোনো মতে বাদ যায় তাহলে ফর্ম 6 ফিল আপ করবেন। তৃণমূল কংগ্রেসের ক্যাম্প রয়েছে, আমাদের কর্মীরা সাহায্য সহযোগিতা করবে। এবার ধরুন আপনার নাম এলো, একটা হিয়ারিং নোটিশ পাঠালো, কোনো একটা ডকুমেন্টেশনের সমস্যা রয়েছে, বিএসকে গুনোতে যাবেন, মে আই হেল্প ইউ এর ক্যাম্প মমতা ব্যানার্জির সরকার করেছে। আপনি আপনার নথিপত্র জমা দিয়ে ডকুমেন্টেশন কালেক্ট করে হিয়ারিং এ অফিসারকে জমা দেবেন এই আরোর কাছে। নাম কারোর বাদ দিতে দেবো না। আজকে প্রায় 65টা লোক আত্মঘাতী হয়েছে, সুইসাইড করে মারা গেছে আতঙ্কে, ভয়ে যে আমাদের হয়তো জোর জবরদস্তি গায়ের ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আরে আমরা আছি তো, মরে গেছি নাকি? আমাদের সরকার রয়েছে তো, ভয় কিসের আপনাদের? 10 বছর ধরে বিজেপি চেষ্টা করেছে, একটা মানুষকে ভাতে মারতে পেরেছে? তাহলে আপনারা এলাকায় বলবেন না সরকারের প্রতিনিধি আর সৈনিক হিসেবে যে আতঙ্কে কেউ ভুগবেন না, ভয় কেউ পাবেন না? ভোটাধিকার সবাই দেবে। কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর ধরে এই মাটিতে রয়েছেন, তারপর 70 বছর পরে আপনাকে নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? বিজেপির নেতারা পারবে নিজের বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে? পারবে? এনআরসি করে আমাদের ভয় দেখিয়েছিল। আপনি বলুন সিএএ পাস করেছে কবে? 2019। পেরেছে আপনাদের কাউকে হেনস্থা করতে? কেন? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পারবে না, আমরা রয়েছি তো। কেন আপনারা চিন্তা করছেন? আর অন্যান্য রাজনৈতিক দলরা ডিল করে নিয়েছে বিজেপির সাথে। কিভাবে কি ডিল করেছে সামনের দিন আপনারা বুঝতে পারবেন। এগুলো আপনারা জানেন, আমাকে নতুন করে বলতে হবে না। যে 2019 সালে বিজেপির ক্যান্ডিডেট ছিল সে বাবরি মসজিদ করছে। 2019 সালে বিজেপিতে যোগদান করে বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল, সে বাবরি মসজিদ করে ধর্মের নামে বিভাজন করে কিছু টাকা তুলে নিচ্ছে মধ্যখান থেকে মানুষকে বোকা বানিয়ে। 1 পয়সাও দেবেন না, গরিব মানুষকে সাহায্য করুন। কোরআনে লেখা রয়েছে। এই যে একটা গরিব ছেলেকে আমি বলছিলাম গীতা পাঠ অনুষ্ঠানে মেরেছে, আমি তো একজন হিন্দু। বিজেপির একটা নেতাকে জিজ্ঞেস করুন ভগবত গীতা পড়েছিস? ভগবত গীতা পড়েছিস? গীতার একটা শ্লোক বলতে পারবে? আমি ভগবত গীতা পড়েছি। ভগবত গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, বিদ্যা বিনয়া সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতা সমদর্শনাহা। তার মানে
ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে একটা কুকুরের মধ্যে, একটা বিড়ালের মধ্যে, একটা পিঁপড়ের মধ্যে, একটা গাছের মধ্যে, একটা পোকার মধ্যেও আমি বিরাজমান, সবার মধ্যে আমি রয়েছি। আর সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা একটা সংখ্যালঘু ভাইকে পিটিয়ে মারছে। আপনি ভাবুন, এরা নাকি হিন্দু ধর্মের ধারক আর বাহক। ইসলাম কোনোদিন শিখিয়েছে একে মারো, তাকে মারো, ওকে অন্য ধর্মে আঘাত করো, ধর্মের নামে এখানে বিভাজন করো, সেখানে বিভাজন করো? কোনো ধর্ম কোনোদিন বিভাজনের কথা বলে না। এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির পূর্ণ ভূমি। এই বাংলা আর যাই হোক বিজেপির বিভাজনের কাছে কোনোদিন নতি স্বীকার করবে না। যারা বিজেপির সাথে ডিল করে মানুষকে সমস্যার মুখে ফেলতে চেয়েছে, আগামী দিন কিন্তু এদের কঠোর শিক্ষা দিতে হবে ভাইয়েরা, আপনারা কথা দিচ্ছেন। আর যারা বাইরে রয়েছেন সমাজ মাধ্যমে আমার কথা শুনছেন, আমার বিনীত অনুরোধ থাকবে, এই লড়াই বাংলার মাটিতে বিজেপিকে শেষ করার লড়াই। বিজেপির শেষের শুরু এই বাংলার মাটি থেকে হবে। আপনি মিলিয়ে নেবেন, এখানে ক্যামেরা আছে, আমি বলে যাচ্ছি। 2029 এদের গল্প শেষ। এতদিন সহ্য করেছেন আর 3 বছর, কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এক থাকতে হবে। আমাদের মধ্যে যদি বিভাজন হয় তাহলে লাভ কার? বিজেপির। বিহারে দেখেছেন মানুষ ভাগ হয়ে গেছে, বিজেপি জিতে গেছে। যেখানে মানুষের মধ্যে ভাগাভাগি করতে পেরেছে সর্বত্র বিজেপি। আর বাংলায় খালি মানুষ এক, বিজেপি ভাগ। আমাদের ভাগ করতে গিয়ে নিজেরাই ভাগ হয়ে গেছে। যারা ভাগ মমতা ভাগ বলেছিল, আজকে ভাগ বিজেপি ভাগ হয়ে গেছে বাংলার মাটি থেকে। মালদা জেলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে 21 থেকে 24 তৃণমূলকে একতরফা একচেটিয়া সমর্থন করেছিলাম। ভারতীয় জনতা পার্টির কোনো নেতা কিছু করতে পারেনি। আর একদিকে বিজেপি জিতেছে, আর একদিকে কংগ্রেস জিতেছে। 24 থেকে 26 দেখুন কিভাবে হয়রানি করছে এদের ডিল। আপনি দেখুন খালি বাংলা নয়, যেখানে কংগ্রেস রয়েছে সেখানেও তো মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। কংগ্রেসের কোনো নেতা এদের পাশে গিয়ে দাঁড়িয়েছে? লোকসভা রাজ্যসভা একটা প্রশ্ন করেছে? কোনো আইনি সাহায্য সহযোগিতা করেছে? একটা কেস আমাকে দেখাতে পারবেন না। এই জন্যই কংগ্রেস বিজেপির কাছে হারে, আর এই কারণেই তৃণমূল বিজেপিকে হারায়। পার্থক্য এখানে। আপনাদের যা সমস্যা রয়েছে আমি নিজে শুনব। আমি আপনাদের সকলের সাথে আগামী 3 মাস আমার দপ্তর থেকে আমার মনোনীত প্রতিনিধিরা আপনাদের ফোন করে আপনাদের সমস্যা শুনবে, জানবে। আর সরকার চতুর্থবার হওয়ার পর যত দ্রুত সম্ভব আপনাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা আমি এই মাটিতেই করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আমাদের বামাটি মানুষ সরকার করবে, এই কথাটাও আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি। কাউকে ফেরত যেতে হবে না, কেউ ফেরত যাবেন না। কি আপনারা ফেরত যেতে চান? ফেরত যেতে চান? এই মাটির থেকে আর ভালো কি আছে? এর থেকে আপন, এর থেকে আন্তরিক আর কি? এই মাটিতেই জন্মেছি, এই মাটিতেই মরব। আর আমি তো কথা দিয়ে গেলাম, আমার বৃহত্তর পরিবার আপনারা সকলে, আপনাদের সকলকে এক থাকতে হবে। আপনি দেখুন যেখানে ভাগ হয়েছে বিজেপির লাভ হয়েছে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি শুনুন। তৃণমূল কংগ্রেস 2021-এ জেতার পরে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন লড়ার জন্য গেছিল। তার মধ্যে একটা রাজ্য হচ্ছে মেঘালয়, যেখানে এই মুহূর্তে আমরা প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি পেয়েছি এবং আমাদের প্রতিনিধিরা লড়াই করছে। মেঘালয়ে 5টা বিধায়ক জিতেছিল কংগ্রেস, 5 জন বিধায়ক জিতেছিল তৃণমূল। কংগ্রেসের 5 জন বিধায়কের মধ্যে সবকটা চলে গেছে এনডিএতে, বিজেপিতে। আর তৃণমূলের যে 5 জন বিধায়ক ছিল, হাজার চেষ্টা করেও বিজেপি আজ অব্দি ভাঙতে পারেনি। আপনি দেখুন
ভারতবর্ষে কোনোদিন দেখেছেন বিজেপি ভেঙে অন্য দলে গেছে? দেখেছেন? একমাত্র হয় বাংলায়। আর অন্যান্য দেখুন সরকার পাল্টে দিচ্ছে, এমএলএ কিনে নিচ্ছে, কেনা বেচা করে সরকার বদলে দিচ্ছে। আর বাংলায় উল্টো গল্প, তৃণমূল বিজেপিকে ভেঙে দিচ্ছে। তৃণমূলের শক্তিকে, তৃণমূলের শক্তি আপনারা। মোরা একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, একটি তার নয়নমণি আর একটি তার প্রাণ। এই তো তৃণমূল। সাম্প্রদায়িক সম্প্রীতি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তৃণমূল পার্টিটাকে আমরা কি বলি? টিএমসি। টি ফর টেম্পল, এম ফর মস্ক, সি ফর চার্চ। টি দিয়ে টেম্পল, এম দিয়ে মস্ক আর সি দিয়ে চার্চ। এটা কাকতালীয় নয়, এটাই বিধির বিধান, এটাই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা, এটাই সর্বশক্তিমানের আশীর্বাদের নিদর্শন। তাই আর যাই হোক, আমাদের সকলকে এক থাকতে হবে। এবং এই প্রত্যেকটা কেস আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী পার্লামেন্ট সেশনে শুধুমাত্র এই রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো নয়, যে পুলিশ এদের বিরুদ্ধে অত্যাচার করে জোর জবরদস্তি গায়ের জোরে এদেরকে বাংলাদেশে ঢুকিয়েছে, আমরা আইনি ব্যবস্থাও নেব এবং প্রত্যেকটা কেস ইন্ডিভিজুয়ালি আমরা পার্লামেন্টে তুলব। এক ছটাক জমি এই বিজেপিকে ছাড়া হবে না, এক ছটাক জমি। আপনারা সবাই এসছেন, আপনাদের সকলের আমরা একটু দুপুরের খাওয়ার ব্যবস্থা করেছি, আপনারা খেয়ে যাবেন। আমি আবার এখানে আসব। মালদা এবার ৮-৪ করলে হবে না, ১২-০ করতে হবে তৃণমূলের পক্ষে। আর বিজয় মিছিল যখন করবেন আমায় ডাকবেন তো? যখন করবেন আমায় ডাকবেন তো? আর যেহেতু আজকে অনেক লোক আসতে চেয়েছিল, আমরা সুযোগ করে দিতে পারিনি, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ১ মাসের মধ্যে আবার এই মালদার মাটিতে এসে ৫০,০০০ লোকের জনসমাবেশ করব। প্রধানমন্ত্রী আসছে আগামী ১৭ তারিখ, আমি শুনেছি একই মাঠে মিটিং হবে, একই মাঠে। তৃণমূলের ট্রেলারটা সেদিনকে দেখাবো, আর পুরো সিনেমাটা ২৬-এ আমরা দেখিয়ে দেবো এই বিজেপিকে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। ভারতীয় জনতা পার্টির জল্লাদরা তৈরি থাকো। মানুষের শক্তির আগে কারোর শক্তি টিকে না। মানুষ চেয়েছে বলে আজকে কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ সাংসদ হয়েছেন। এদের ঔদ্ধত্য, দম্ভ, অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে। যারা মানুষের পাশে দাঁড়ায়নি, বিজেপির তো ৪টে বিধায়ক আছে, কবার গেছেন এলাকায়, কবার খোঁজ নিয়েছেন, কটা নতুন প্রকল্প নিয়ে এসছেন, ক পয়সা কেন্দ্রের সাহায্য পেয়েছেন, রিপোর্ট কার্ড কই? খালি ধর্মে ধর্মে উস্কানি, খালি ধর্মে ধর্মে উস্কানি। হিন্দু মুসলমান কি আজকে আমরা এক? তো একটা হিন্দু ভাইয়ের শরীরে যে রক্ত রয়েছে, একটা মুসলমান ভাইয়ের শরীরেও সেই রক্ত রয়েছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। এই বাংলা সেই বাংলা যেখানে একজন সংখ্যালঘু ভাই তার বাবার হাত ধরে দুর্গাপুজোর মণ্ডপে গিয়ে প্রতিমা পরিদর্শন করে, ঠাকুর দেখে, আবার একজন হিন্দু ভাই তার পরিবার পরিজনদের নিয়ে ঈদে তার পরিবারের ঘনিষ্ঠ সংখ্যালঘু ভাইদের বাড়িতে গিয়ে ঈদের বিরিয়ানি খায়। আমরা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে দুর্গাপুজো করি, একই উৎসাহ উদ্দীপনা নিয়ে রমজান, পবিত্র ঈদ আর বড়দিন পালন করি। এটাই আমাদের শক্তি। আর ঘাসফুল সেই শক্তির প্রতিনিধি এবং প্রতিভূ। আপনাদের তাড়াতাড়ি যদি দু একটা কারোর কোনো প্রশ্ন থাকে আমি নেব।
তারপর আপনাদের সকলের সাথে আমার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবার দেখা হবে। সেদিনকে বাকি খেলাটা হবে। কি খেলা হবে? হ্যালো, হবে? এবার খেলা হবে না, এবার পদ্মফুল উপড়ে ফেলা হবে। পদ্মফুল উপড়ে ফেলা হবে। যারা বাংলাকে অপমান করে বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়েছো, তাদেরকে উৎখাত করা হবে। দাদা কিছু প্রশ্ন আমাদের এখানে এসছে, সেখান থেকে আমরা 5টা তুলে নিয়েছি। বাকিটা দাদা সঙ্গে নিয়ে যাবেন, পরে যথাসময় চেষ্টা করবেন উত্তর দেওয়ার। প্রথমেই এসরালুল শেখ, মোথাবাড়ি, আলীনগরে বাড়ি। আমি ছত্তিশগড়ে পাড়ায় পাড়ায় জামা বিক্রি করতাম। আমাকে এবং আমার সাথীদের বাঙালি বলে মারধর করা হয়েছে। বাড়ি ফিরে এসেছি। মালদা জেলায় রাজ্যের বাইরে নির্যাতন ও বিপদে মুখে পড়া পরিযায়ী শ্রমিকদের সহায়তায় জেলা প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে? না, প্রথমত খালি জেলা প্রশাসন নয়, রাজ্য সরকারের তরফ থেকে যে পদক্ষেপগুলো নিয়েছে, শুধুমাত্র হেল্পলাইন নাম্বার নয়, আপনাদের সাথে আমাদের রাজ্য সরকার এবং যেহেতু আমরা রাজ্য সরকারের দায়িত্ব রয়েছি, শাসক দলের প্রতিনিধিরা, বেশ করে আমাদের সাংসদ সামিরুল নিজে দায়িত্বে ছিল, সবার সাথে কথা বলে যেখানে যে সহযোগিতা প্রয়োজন হয়েছে আমরা সে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের জ্ঞাতার্থে যে কেসগুলো এসছে আমরা সবকটা আইনত লড়ে বিজয়ী হয়ে কোর্টের অর্ডারে তাদেরকে বাংলায় ফেরত এনেছি। এবং আগামী দিনও এই লড়াই চলবে, এটা একমাত্র বাংলাই করেছে। এবং আজকে শুধুমাত্র এটা রাজ্য সরকার অবধি সীমিত বা সীমাবদ্ধ থাকলো না। আমি যখন এক ডাকে অভিষেকের কথা বলেছি, আমি নাম্বারটা আপনাদের সকলকে দিয়ে দিচ্ছি, নাম্বারটা সেভ করে নিন, লিখে নিন। সবার কাছে পেন আছে বা মোবাইল ফোন যদি থাকে নাম্বারটা লিখে নিন। এই নাম্বারে কোনো অসুবিধা হলে যারা বিপদের মুখে পড়ছেন আমাকে জানাবেন, আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি পাশে দাঁড়াবো। নাম্বারটা হচ্ছে 788777 78877 78877 78877 দাদা আমি বেতাব মুর্মু, হবিপুর বামনডোলায় চাঁদ সোহার গ্রামে থাকি। আমি কাঠের মিস্ত্রি হয়ে গুয়াহাটিতে কাজ করতাম এবং 300 টাকা পেতাম। এত কম টাকায় সংসার না চলায় আমি রাজ্যে ফিরে এসেছি। শ্রমিক কার্ডের জন্য চেষ্টা করেছি, পাইনি। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকের কল্যাণ ও সুরক্ষায় আমাদের রাজ্য সরকার কী ভূমিকা আছে? প্রথমত আপনার সাথে আমি যোগাযোগ করব। আপনি যখন বলেছেন আপনার নাম নাম্বার সব আমার কাছে রয়েছে, একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের বাংলার যা পরিস্থিতি এবং যার মধ্যে রাজ্য সরকারকে মানুষের উপর কোনো রকম বাড়তি বোঝা না চাপিয়েও কাজকর্ম করতে হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে আপনি যদি দেখেন গত 2020 সালে কোভিডের সময় যে অপরিকল্পিত লকডাউন ঘোষণা হয়েছিল, সেখানে সবথেকে বেশি সমস্যার মুখে পড়তে হয়েছিল মালদার ভাইদের। যে হঠাৎ করে লকডাউন ঘোষণা করে দিল, তখনও আমাদের সরকার প্রায় 1.5 লক্ষ ফুড কুপন ডিস্ট্রিবিউট করে 25 কেজি চাল, 5 কেজি করে ছোলা সবাইকে দিয়েছিল। আপনার শ্রমিক কার্ড নিয়ে যে অভিযোগ রয়েছে আমি যোগাযোগ করে তার ব্যবস্থা করে দেবো এবং সবাইকে অনুরোধ করব যে সমশ্রী পোর্টাল যেখানে রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন, আপনার ডিটেলসগুলো দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং কোনো রকম কোনো সমস্যা হলে সরকারের যে হেল্পলাইন নাম্বার বা এক ডাকে অভিষেকের যে হেল্পলাইন নাম্বার আমি দিলাম, আমার তরফ থেকে আপনাদের যতটুকু সাহায্য সহযোগিতা সহায়তা করা আমি নিশ্চিতভাবে করব। এবং আপনি যখন প্রশ্নটা করেছেন আপনি নিশ্চয়ই এখানে আছেন, আপনি ছত্তিশগড়ে কাজ করতেন, যে প্রশ্নটা করেছে সেখানে আছে কি? কোথায়? বেতাব একটু হাত তুলে দাও। আচ্ছা, তো আপনি যখন এখানে আছেন আপনার নাম ফোন নাম্বার আমার কাছে আছে। আমি যখন বলেছি
চতুর্থবার সরকার হওয়ার পর যত দ্রুত সম্ভব সবার এই বাংলাতে কর্মসংস্থান করে যে স্বনির্ভর বাংলার স্বপ্ন আমরা দেখেছি সেটা এই বাংলার মাটিতে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করে বাংলার মানুষ বাস্তবায়িত করবে এবং যত দ্রুত সম্ভব আপনারা এখানে কাজ পাবেন, কাউকে আর ফেরত যেতে হবে না। আমি আবার সেটা সকলকে কথা দিয়ে যাচ্ছি। দাদা আমি রমিসা বিবি, মালতীপুর চাচলটু জালালপুর গ্রামে। আমার ছেলে 2 বছর আগে কাশ্মীরে শ্রমিক হিসাবে কাজ করতে গেছিল। সেখানে জঙ্গি হামলায় তার বুক ও হাতে গুলি লাগে, ফলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এমএলএ রহিম বক্সিকে জানাই, রহিম বক্সি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানান, কাশ্মীর থেকে ফিরে আসতে সাহায্য করেন। আমার ছেলের হাত নষ্ট হওয়ার কারণে এখন আর কোনো কাজ করতে পারে না, সংসার কোনো রকমও চলে। সরকার থেকে কোনো রকম সুবিধা পাওয়া যাচ্ছে না। রাজ্যের বাইরে নির্যাতনের শিকার হওয়া বাংলার পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা, পুনর্নিবাসন, আর্থিক সহযোগিতার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এখন পর্যন্ত কী কী প্রকল্প নিয়েছেন আমাদের একটু সাহায্য করুন। রমিসা বিবি এসে থাকলে হাত তুলবেন। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আপনি যখন আছেন, প্রথমত আমি আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করি। কোথায়? আপনি কোনো সাহায্য পাননি? হ্যাঁ বলুন। আপনার পরিবারে কে আছে? আর কাঁদবেন না। পরিবারে কে আছে? আপনি ছাড়া আর কে আছে আপনার সাথে? আচ্ছা, তো তারা কি করে? তুমি কি করো? পড়াশোনা করছো? কোথায়? কোন ক্লাসে? আর স্বামী? তারপর রাজ্য সরকার কোনো রকম কোনো আর্থিক সাহায্য আপনাকে করেছে বা পাননি? আপনার বাড়ি টাড়ির জন্য আপনারা অ্যাপ্লাই করেছিলেন? ঠিক আছে, আমি ডিটেলসটা নিয়ে নেব। যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় নিশ্চিতভাবে আমাদের রাজ্য সরকার করবে, আপনি চিন্তা করবেন না। না, আপনি পাবেন, নিশ্চয়ই পাবেন, নিশ্চয়ই পাবেন। মাকে বুঝিয়ে বলবে, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না। আর ছেলের পড়াশোনা শেষ হলে নিশ্চিতভাবে রাজ্য সরকার থেকে ছেলের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে, ঠিক আছে? আমাদের আমাদের সরকার দানবিক না, আমাদের সরকার মানবিক। ও পড়াশুনো করছে, 10-এ পড়ছে, 10 পড়ার পর যদি ও +12 অবধি পড়তে চায় পড়বে, যতদূরও পড়াশুনো করতে চায় করুক। তারপর হয়ে গেলে আমি যোগাযোগ করে ওর কাগজটা আনিয়ে নিয়ে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবো। আমাদের রাজ্য সরকার যত দ্রুত সম্ভব আপনার ছেলের আর্থিক সাহায্যের ব্যবস্থা করে তার চাকরির ব্যবস্থা করবে, ঠিক আছে? আপনারা চিন্তা করবেন না এগুলো। আচ্ছা, ঠিক আছে, আমি যোগাযোগ করে নেব। আচ্ছা, ঠিক আছে, আসবেন নিশ্চয়ই, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তুমি শক্ত থাকবে, কাঁদবে না, কথা দিতে হবে। কাঁদবে না তো? ঠিক আছে। দাদা আমি মোহাম্মদ রবিকুল ইসলাম, মালতীপুর পীরগঞ্জ রতুয়া। আমি টাওয়ারের কাজ করি, সেই সূত্রে আমাকে রাজস্থান, গুজরাটে ও অন্য রাজ্যে যেতে হয়। এরকমভাবে আমি নাসিকে একটি কোম্পানিতে কাজ করি।
কিন্তু কাজ শেষ হওয়ার পর এখন পর্যন্ত টাকা পয়সা দেয়নি। পরিযায়ী শ্রমিকদের শোষণ রোধ করার জন্য কী কী আইনি সুরক্ষা রয়েছে, সঠিক সুযোগ সুবিধা না দেওয়া হলে রাজ্য সরকার কীভাবে ঠিকাদার এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে? এগুলো তো ইন্টারস্টেট মাইগ্রেশন, এই মাইগ্রেন্ট ল যেগুলো রয়েছে বা ওয়েলফেয়ার যে ক্লজগুলো রয়েছে তার বেসিসে তো কোর্টেই মুভ করা যেতে পারে। এগুলো তো আইনত টেক আপ করা যেতে পারে। কার প্রশ্ন এটা? আছে এখানে? রাটি বলে একটু হাত তুলো। কোথায়? আচ্ছা, জারি প্রশ্ন হোক। রাকিবুল ইসলাম, মালতীপুর, পীরগঞ্জ। জারি প্রশ্ন হোক, আপনি শুনে নিন। প্রথমত, আপনি যদি টাকা কাজ করে টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার এটা অধিকার, আপনার কাছে অপশান রয়েছে যে আপনি আইনত আপনি কোর্টে অ্যাপ্রোচ করতে পারেন, এবং সেক্ষেত্রে যতটুকু লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বা আইনি সাহায্য সহায়তার প্রয়োজন পড়বে দলগতভাবে সম্পূর্ণ আমি আপনাদের পাশে, আমাদের দল পুরো আপনাদের পাশে থাকবে। যার এই কেসটা রয়েছে আমি সামিরুলকে দায়িত্ব দিচ্ছি। আপনি কি টাকা পাননি? কি হয়েছে? গ্যাং লিডার স্থানীয় এজেন্ট, ওদের মাধ্যমে আমাদের কাজে নিয়ে যায়। ওখানে নাসিকে কাজ করার পর 1.5 বছর কাজের পর আমাদের কোনো টাকাই নেই। হ্যাঁ, খেতেও পাই 1.5 বছরের মাইনে পাইনি মহারাষ্ট্র নাসিক। 13 বছরের মাইনা দেন? 1.5 বছর। 1.5 বছর। আর কত টাকা করে মাইনা? মাইনে তো 20,000 টাকা মাস। 1.5 বছর করে প্রায় না, কেস করিনি। আমরা গেছিলাম, অফিসে গেছিলাম, ওখান থেকে আমাদের বলছে যে আপনাদের যে ঠিকাদার এরকম কত লোক রয়েছে। এরকম তো অনেক লোক আমার সঙ্গে আছে। দেখুন, এই ভদ্রলোককে প্রায় 18 মাস কাজ করিয়ে মায়না দেয়নি নাসিকে, মহারাষ্ট্রে। এই কেসটা নিজে আমি টেক আপ করে আইনত লড়াই করব এবং যত দ্রুত সম্ভব তার যে পারিশ্রমিক এবং যোগ্য পাওনা সেটা যাতে তিনি পায় সেটা আমি সুনিশ্চিত করব। এরকম কেস যদি আরও কারো থাকে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, লিখিত পাঠিয়ে দেবেন। আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা নিশ্চয়ই করব। এই যে যারা ফিরে এসছে, আইনি সাহায্য সহযোগিতা করে কিন্তু তাদের ফিরিয়ে আনা হয়েছে। এমন না যে পুলিশ ছেড়ে দিয়েছে। হয় লোয়ার কোর্ট, নইলে হাইকোর্ট, নইলে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে এবং তাদের বাধ্য করা হয়েছে যে বাংলাদেশ থেকে ফিরিয়ে এনে আবার বাড়ি পৌঁছে দিতে হবে। তো এই আইনি লড়াইগুলো আমরা করেছি এবং আগামী দিনও করব। আমি যে 2-4টে কেস এখানে দেখলাম সেগুলো আমি নিজে ফলো আপ করব। আর আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা সরাসরি এক ডাকে অভিষেকে ফোন করে জানাবেন। স্যার অনিটুল শেখ, আমি অনিটুল শেখ, নালহট্টা, মালদা, ইংলিশ বাজারে বাড়ি। আমার ভাই মনিরুল শেখ সৌদি আরবে কাজ করে। এসআইয়ের হিয়ারিংয়ে ডাকা হয়েছে। সৌদি আরবে? স্যার, এসআইয়ের হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তাকে কাজ ছেড়ে দিতে হবে, বিমানে অতিরিক্ত ভাড়া বহন করতে হবে। আমরা গরিব দিনমজুর, আমরা কি করব? পশ্চিমবঙ্গের বাইরে কর্মরত পরিযায়ী শ্রমিকদের এসআইয়ের প্রক্রিয়ার সময় রাজ্য সরকার কিভাবে সাহায্য করে? আনিতুল শেখ। না, প্রথমত যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখতে হবে যে ড্রাফট লিস্টে নাম আছে কিনা। আর আপনার ভাই সৌদি আরবে কাজ করে, সে কারণে ইলেকশন কমিশন জোর জবরদস্তি আপনাকে যদি ডেকে পাঠাতে চায় বা ইয়ারও নোটিশ পাঠিয়ে আপনাকে সশরীরে হাজির হওয়ার আদেশ দেয়, তার মানে আপনি বাধ্য নন। আপনি দরকার হলে আপনার ভিসার অ্যাপ্লিকেশান, ভিসার কপি এবং পাসপোর্টের কপি আপনি অ্যাটাচ করে পাঠাবেন। এবং এই যে এসআইআর করে বিশেষ করে যারা বাইরে রয়েছে, কাজ করছে, থাকছে, পেটের দায়ে ছুটে গেছে, তাদেরকে যেভাবে হেনস্থা করার পরিকল্পনা, এই জন্যই আমরা এসআইআরের বিরোধিতা করেছিলাম। আপনি এই যে অপরিকল্পিতভাবে এসআইআর বাংলায় চালু করতে চেয়েছেন, এটাই ইলেকশন কমিশনের ব্যর্থতাকে এক্সপোজ করেছে। যারা এখানে নেই আপনি নোটিশ পাঠিয়ে বলছেন যে আসতে হবে। আপনার যদি ড্রাফট লিস্টে নাম থাকে কেউ আপনার নাম কাটতে পারবে না, প্রথমত এটা বুঝে নিন। আর যদি কেউ বাইরে থাকে, কাজ করছেন, ফর্ম 6A ফিল আপ করবেন। ফর্ম 6A ফিল আপ করে আপনার পাসপোর্টের প্রথম পাতাটা আর তার সাথে ভিসার কপি আপনি স্টেট ইআরওর কাছে পাঠিয়ে দেবেন। বাড়ির কাউকে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে পাঠিয়ে বলবেন ইআরওকে একটা প্রিন্টেড কপি জমা দিয়েছো। তারপরও যদি অসুবিধা হয়, সব জায়গায় তৃণমূলের ক্যাম্প রয়েছে,
তৃণমূলের ক্যাম্পে যাবেন, আমাদের কর্মীরা লোকেরা রয়েছে, তারা যতটুকু সহযোগিতা করার করবে। যদি কোথাও কোনো ডকুমেন্টেশনের প্রবলেম হয়, সরকারের তরফ থেকে হেল্প ডেস্ক করা হয়েছে, সেগুলো করবে। কিন্তু ভয়ের কোনো কারণ নেই যে আমি বাইরে কাজ করি বলে আমার নাম কেটে দিতে পারে। যদি আপনার নাম কেটে দেয়, পরবর্তীকালে তো দিল্লি যাওয়ার যে প্রোগ্রাম সে তো এখনো শুরুই হয়নি, আবি তো পিকচার বাকি है। তো দিল্লি তো তৃণমূল কংগ্রেস যাবে। যদি এখানের একটা মানুষকে হেনস্থা হতে হয়, দিল্লির বাবুদের বাড়ি ঘেরাও হবে, অফিস ঘেরাও হবে। আমরা ছন্নেওয়ালা পার্টি নই, আমরা ছেড়ে দেবো না। যদি একটা লোককে তার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়, তাহলে দিল্লি কিন্তু ভারতবর্ষের রাজধানী উপলব্ধি করবে বাংলার ক্ষমতা কি। বাংলার অন্য রাজ্য এক নয়। তো আপনি যদি নাও আসতে পারেন, আপনি আপনার অ্যাপ্লিকেশন 6A ফর্ম ফিল আপ করে ইআরওকে পাঠান, বিএলওকে পাঠান, তার একটা কপি আপনার পরিবারের সদস্যদের বলুন তৃণমূলের ক্যাম্প অফিসে দিয়ে আসতে। ফলো আপ আমরা করব এবং আমরা সুনিশ্চিত করব যাতে নাম আসে। এই যে বয়স্ক লোকগুলোকে হিয়ারিং দিয়ে ডেকে পাঠাচ্ছে, হিয়ারিংয়ের নোটিশ দিয়ে ডেকে পাঠাচ্ছে, কারোর 70 বছর বয়স, কারোর 75 বছর বয়স, রোজ দুটো করে লোক মারা যাচ্ছে। কালকেও ইংলিশ বাজারে একজন বিএলও কাজের চাপ নিতে না পেরে আত্মহত্যা করেছে। এখনো পর্যন্ত প্রায় 65 জন আত্মঘাতী হয়েছে। এই জন্যই আমরা এসআইআর এর বিরোধিতা করেছি। কিন্তু ভয়ের কোনো কারণ নেই। যদি কেউ বাইরে থাকে, আপনি অ্যাপ্লিকেশন করে একটা কপি পাঠিয়ে দেবেন, পরিবারের মেম্বারদের বলবেন যে তৃণমূল ক্যাম্প অফিসে যোগাযোগ করতে। আপনার নাম তোলার দায়িত্ব আমাদের। কিন্তু হিয়ারিংয়ে, আর যারা এখানে আছেন সশরীরে উপস্থিত হয়েছেন, তারা হিয়ারিংয়ে যাবেন। এই যুদ্ধ শেষ যুদ্ধ, বিজেপিকে সর্বশান্ত করার যুদ্ধ। এর থেকে বেশি তো কিছু হতে পারে না যে আপনার ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। যে অধিকার ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর আপনাদের দিয়েছে, সেই অধিকার নরেন্দ্র মোদীর সরকার আপনার থেকে কেড়ে নিতে চাইছে। আমাদের যেভাবে, যে মানসিকতা নিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছিলাম, একই মানসিকতা নিয়ে আমাদের এখন লড়াই করতে হবে। সেই লড়াইটা ছিল ইংরেজদের বিরুদ্ধে, এই লড়াইটা বিজেপির হাড়মাতদের, জল্লাদদের বিরুদ্ধে। তাদেরকে যদি সর্বশান্ত করতে পারে বাংলা, বিজেপিকেও সর্বশান্ত করার ক্ষমতা রাখতে পারে বাংলা। এবং মালদা মুর্শিদাবাদ এককভাবে যেভাবে আগের বার বিজেপির অশ্বমেধের ঘোড়াকে আটকে ছিল, আমি মনে করি এবারও ব্যতিক্রম হবে না। এবং এবার মালদা মুর্শিদাবাদ প্রমাণ করবে যে যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বাংলা হারবে না, বাংলা নতি স্বীকার করবে না, বাংলা আত্মসম্মান বিক্রি করবে না, বাংলা মেরুদণ্ড বিকিয়ে দেবে না, বাংলা মাথা নত করবে না। আমরা যদি মাথা নত করি, যেটা বললাম বয়োজ্যেষ্ঠদের কাছে করব, মন্দিরে করব, মসজিদে করব, গুরুদ্বারায় করব, দিল্লির জল্লাদদের কাছে না। যারা আমাদের মাথা নত করতে চেয়েছে, মাথা নত তাদের হবে। মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, কোনো শক্তি তাকে আটকাতে পারে না। আমি আবার আপনাদের সাথে মিলিত হব খুব শীঘ্রই। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আরেকবার সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আর বেশি করে বাংলায় কথা বলবেন। দিনে 10 বার বাংলা বললে এখন 20 বার বলবেন। এটা আমাদের পরিচয়, আমাদের আত্মসম্মান। আমরা সবাই বাংলার মানুষ, বাঙালি। কথায় আছে মাছে ভাতে বাঙালি। তো আমাদের পরিচয় নিয়ে সব সময় আমাদের গর্ব হওয়া উচিত। যখন জয় বাংলা বলবেন, তখন এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে মুষ্টিগত হাত করে, একদম গলায় যত মুষ্টিবদ্ধ হাত করে গলায় যত আওয়াজ আছে তত জোরে বলবেন, জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।